নোয়া খেলা মাইয়া হেতির মিটা মুখে রাশি ফেরি ফেরি করলে তোকে মাঝে দিব বাঁশি না মুলে ডরে বেগুন গুলি যায় সব সরম হেতি সিটি মারি ডাকলে ও লাইন জমিতে গরম। মেগাস্টার শাকিব খানের চিটাঙ্গা পোলা নোয়া খেলা মাইয়া, ওই সিনেমাতে চিটাঙ্গা পোলা নোয়া খেলা মাইয়া গানটা গেয়েছি। নিজে গান লিখে সুর করে ওটা কখনো আসলে পাবলিশ করিনি, এবার প্রথম সেটা করলাম। আপনার গানে সানি লিওনের মতো ইন্টারন্যাশনাল স্টার মডেল হয়েছেন। আপনি কি সিঙ্গার ঋষি? তখন বলতাম যে হ্যাঁ। তখন দেখা যেত সে বেডে থেকেই বলতো যে আপনার সঙ্গে একটা ছবি তুলি, বা হয়তো অনেকে রিকোয়েস্ট করে বসতো আমাদেরকে একটু 2 লাইন গান শোনাবেন। আপনি এখন আমাকে বলবেন দুষ্টু পোলাপেন 2 লাইন শোনাই। এটাই আমার হয়। দর্শক স্বাগত রিদম অফ টাইমসে। আজ আমাদের সাথে আছেন এই সময়ের অন্যতম জনপ্রিয় শিল্পী ঐশী। ঐশী কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ঐশী, নতুন গান এসেছে আপনার, এবং সেটা নোয়াখালীর ভাষায়, নিজের অঞ্চলের ভাষায়। গান সম্পর্কে জানান। গানটার নাম নোয়া খেলা মাইয়া, কারণ আমি তো নোয়া খেলা মাইয়া। এটা আসলে আমি যেহেতু ফোক লাভার, আমি তো চেষ্টা করি অনেক ফোক গান গাইতে। তো আমাদের চট্টগ্রাম, সিলেট এবং ভাওয়াইয়া অনেক অঞ্চলের গানই তো আমাদের গাওয়া হয়। তো আমি কয়েক মাস আগে হঠাৎ একদিন ভাবছিলাম যে আমরা আমাদের পাশের দেশের কিন্তু ওদের নিজস্ব অনেক ভাষার গানই ওরা অনেক স্মার্টলি রিপ্রেজেন্ট করে, এবং সেটা কিন্তু আমরাও শুনি, এবং দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রেই হয়তো আমরা ভাষাও বুঝছি না, কিন্তু আমরা সেটা উপভোগ করছি, কারণ মিউজিক ইটসেলফ ইজ এ ল্যাঙ্গুয়েজ। তো ওই জায়গা থেকে হঠাৎ আমার মনে হলো যে ওয়াই নট নোয়াখাইলা গান। তা আমি যেহেতু নোয়াখাইলা, সো আমি কেন আমার মতো করে নোয়াখালীর একটা গান রিপ্রেজেন্ট করছি না। আর এর আগেও যদিও আমার একটা গাওয়া হয়েছে, আমি মেগাস্টার শাকিব খানের চিটাঙ্গা পোলা নোয়া খেলা মাইয়া, ওই সিনেমাতে চিটাঙ্গা পোলা নোয়া খেলা মাইয়া গানটা গেয়েছি। তো ওখানে যেটা হয়েছিল, মানুষের জন্য নোয়াখালীর ভাষাটাকে সহজবোধ্য করে করা হয়েছিল, মানে একদম জেনুইন নোয়াখালী ভাষা কিন্তু হয়নি। আমি হঠাৎ কয়েক মাস আগে এই ভাবনাটা আমার মাথায় আসলো, অ্যান্ড দেন আমি একটা অনুষ্ঠানে যাচ্ছিলাম, যাওয়ার পথে আমি ভাবলাম যে মানে ওই যে ধুন, আমরা কি হয় আর্টিস্টদের মাথায় একটা ধুন চলে আসলে কিন্তু ওটা মাথায় একটা মানে নেশা ঢুকে যায় যে ওকে ফাইন, এই আইডিয়াটা আসছে, কিছু একটা করতে হবে। তো আমার মাথায় ওইটা না আর যাচ্ছিল না যে নোয়াখাইলা কিছু একটা কেন করা যায় না, কেন কিছু একটু করি। তো তখন আমি গাড়িতে কারোর সাথে কোনো কথা বলি নাই, আমি আমার ওই শোতে যাওয়ার পুরো রাস্তাটা আমি জাস্ট আমার নোটপ্যাডে ঢুকেছিলাম, অ্যান্ড আমি যেতে যেতে পুরো গানটা লিখে ফেললাম। এবং ওখানে যাওয়ার পরে যখন দেখলাম যে আমার হাতে আরো কিছু সময় আছে, রেস্টরুমে ছিলাম, ওই জায়গাটাতে আমি বসে একটা ডেমো টিউন করে ফেললাম, অ্যান্ড মানে পুরো জায়গাটা গানটাকে একটা জায়গা নিয়ে আসলাম। এবং ওই দিন আমি যা লিখেছি তাই আছে, কিন্তু নো কারেকশন, একদম যা করেছি তাই। মানে গীতিকবি হিসেবে ঐশী আত্মপ্রকাশ করছে ক্রমাগত। শখ করে তো আমরা যেহেতু এই ফিল্ডে আছি, টুকটাক শখ করে নিজে নিজে তো কত কিছুই লেখার চেষ্টা করি, এগুলো আসলে প্রকাশ করি না। আমি কোন ক্লাস থেকে মনে নেই, বাট আমি স্কুল লাইফ থেকেই টুকটাক আমি লিখতাম, এটা আমার একটা হ্যাবিট ছিল, বাট এটা আমি কাউকে দেখাতাম না। বাট নিজে গান লিখে সুর করে ওটা কখনো আসলে পাবলিশ করিনি, এবার প্রথম সেটা করলাম। এবং এটা রেডি হওয়ার পরে গানটা মিউজিক প্রোডাকশন করেছে বিট বাবা। সো বিট বাবার বিষয়টা যেটা, ও খুবই ইন্ট্রোভার্ট একটা ছেলে, তো খুবই ইয়াং, এবং সে আসলে তাকে প্রকাশ করতে চায় না। তো সে আমাকে ফেসবুকে অ্যাপ্রোচ করলো যে আপনার সঙ্গে একটা কাজ করতে চাই। তখন আমি যেহেতু নতুন ছিলাম, আমি তাকে বললাম যে ওকে, তোমার কিছু কাজ আমার সঙ্গে তাহলে শেয়ার করো। তো আমাকে এরকম ট্র্যাক পাঠিয়েছিল, অ্যান্ড দেন আমি ডিসাইড করলাম যে এই গানটা তাহলে ওর সাথে আমি কোলাবোরেশনটা করি। তো করলাম, এবং পরবর্তীতে ব্ল্যাক জ্যাং আমার সঙ্গে গানটা কোলাব করলো। ও একটা র্যাপ পার্ট লিখেছে, তো ওর র্যাপ পার্টটা ওই লিখেছে। তো এভাবে আর কি, মানে একটা স্টেপ বাই স্টেপ কিভাবে যেন এই জায়গাটাতে চলে আসলাম। দেখলাম যে একটা নোয়াখাইলা মাইয়া নোয়াখালীর ভাষায় গান হয়ে গেল, অ্যান্ড দেন হঠাৎ ডিসিশন যে ওকে, এটা আমি তাহলে মিউজিক ভিডিও করবো। অবশ্যই গানটা কি একটু শুনিয়ে ফেলতে পারি নাকি আমরা? হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লিজ। মিটা মুখে রাশি ফেরি ফেরি করলে তোকে বাজে দিব বাঁশি, না
হয়েছে গরম, খোলা হিসেব হয়েছে গরম, নোয়া খেলা মাইয়া Facebook really hit their sound, trending lady, winning town, no drama, only Noah khela bai, Noah khela maiya, hetir mida mukhe rashi, very very kole to go baze dibo bashi, na mule dore bekun buli jay sob shorom, heti city mari dakle olai jobite gorom, olai jobite gorom, Noah khela maiya. নোয়াখালীর মেয়ে হলেও আপনার বেড়ে ওঠা রংপুরে এবং গানের শুরু সেখানেই যতদূর জানি, এবং ভাওয়াইয়া গান নিয়ে সেখান থেকেই আপনার কাজ শুরু, এবং এই যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়ানো এবং নানা অঞ্চলের লোকজ সঙ্গীত নিয়ে শেখার সুযোগ পাওয়া, কাজের সুযোগ পাওয়া, এটা আপনার ক্যারিয়ারে কতটা প্রভাব ফেলেছে? 7 বছর বয়স পর্যন্ত রংপুর ছিলাম, তো আমার এটা মানে কানেকশনটা আসলে কিভাবে হয়েছে আমি জানি না, বাট 7 বছর বয়সে আমি রংপুরে গান শেখা শুরু করার খুব অল্প সময়ের ব্যবধানেই আমি আসলে আমার নিজ জেলা নোয়াখালীতে চলে আসি, এবং আমার গানের বলবো যে অ্যাক্টিভলি একদম আমি যে মিউজিক্যালি ঢুকে গেলাম, এই জিনিসটা আসলে নোয়াখালী আসার পর হয়। ছোটবেলা থেকে যেটা আমি সবসময় খেয়াল করেছি যে আমার লোকগানের প্রতি একটা আলাদা অ্যাট্রাকশন সবসময়, এবং তার মধ্যে আমার ছোটবেলা থেকে একটা লম্বা সময় পর্যন্ত আমি অলওয়েজ বলি এখনো আমার একটা লাকি সং ছিল, এবং কোইন্সিডেন্টালি ওটা ভাওয়াইয়া গান, ও কি গাড়িয়াল ভাই, এটা একদম অলওয়েজ আমার লাকি গান ছিল। মানে আমি এই গানটা গাইতাম মানেই মানে আশপাশ মানুষ, ভালোবাসা সবকিছু আমার, এরকম একটা লাকি গান ছিল আমার জন্য গাড়িয়াল ভাই। সো এটা কি আসলে রংপুরে থাকার কারণে কিনা আমি জানি না, বাট সামহাও ভাওয়াইয়া গান আমার বেড়ে ওঠার একটা অংশ আমি বলবো। অবশ্যই অবশ্যই। সেই সাথে আমরা একটা জিনিস দেখেছি যে আপনি কিন্তু আরও কিছু দিকে লাকি, যেমন অনেক পরিবারে, আমাদের পরিবারেও গানকে প্রফেশন হিসাবে নেওয়া বা গান গাওয়ার ক্ষেত্রে অনেক বাধা থাকে, বাংলাদেশের অনেক পরিবারেই থাকে। আমি তো আপনার বাসায় গিয়েছি, বিভিন্ন সময় দেখেছি, আপনার পরিবারের সাথে আমি পরিচিত, আপনার পুরো পরিবার যেভাবে আপনাকে গানে সাপোর্ট দেয়, মানে সবাই মিলে, মানে এটা আসলে খুব রেয়ার। আমি আসলে খুবই লাকি আলহামদুলিল্লাহ। আমি মানুষটা যতদূর এসেছি আলহামদুলিল্লাহ, এই পুরো ক্রেডিটটা গোজ টু মাই ফ্যামিলি। মানে আমিও তো আসলে আশপাশ দেখি যে এই জায়গাটাতে যারা কাজ করে ম্যাক্সিমামই আসলে এই কমপ্লেইনটা রাখে যে ফ্যামিলি থেকে সাপোর্ট পেলে হয়তো আরো ভালো কিছু করতে পারতো। বাট আমার ক্ষেত্রে কি ছিল জানেন, আমার ক্ষেত্রে ছিল যে বকা দিয়ে গান প্র্যাকটিস করানো হতো, বকা দিয়ে নতুন গান তোলানো হতো, এটা করানো হতো, ওটা করানো হতো। মানে আমাকে এই জায়গাটাতে ডেভেলপ করার জন্য, আরো অনেক বেশি ইমপ্রুভ করার জন্য, একটা ভালো জায়গায় যাওয়ার জন্য যা কিছু করা দরকার, এই পুরো গাইডলাইনটা আমি আমার ফ্যামিলির কাছ থেকে পেয়েছি। সো আমি আসলে খুবই মানে সৌভাগ্যবান একজন মানুষ। সৌভাগ্যের কথাই যদি আসে, অনেক শিল্পী দীর্ঘদিন ধরে কাজ করেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় না, আপনি খুব অল্প বয়সে পেয়ে গেছেন, এটাও কিন্তু সৌভাগ্য। যোগ্যতা তো বটেই, সেই সাথে এটা কিন্তু লাখও অনেক সময় কাজ করে। আসলে গানটা কিন্তু একেবারেই পুরস্কার পাওয়ার জন্য তো গাইনি আমি। মায়ারে গানটা আমার লাইফে খুবই স্পেশাল একটা গান। ইমন ভাই তো আমার খুব পছন্দের একজন মানুষ, আর মাসুদ প্রতীক ভাই গানটা লিখেছেন, তিনিও খুব পছন্দের একজন মানুষ। তো আমার সাথে আসলে এই গানটা নিয়ে অনেক আগে কথা হয়েছে। মানে আমি গানটা ভয়েস দিয়েছি আমি ডেমো শোনার আরও 2 বছর 3 বছর পর। তো এই লম্বা সময়টা জুড়ে কিন্তু ইমন ভাইয়ের একটা ডেমো গাওয়া ছিল, ওই গাওয়াটা কিন্তু আমার কাছে ছিল একটা লম্বা সময়। তো আমার যেটা হতো, আমি খুব মানে পড়াশোনা করতে করতে গান শুনতে পছন্দ করতাম। মানে আমার মেডিকেল লাইফটা, আমার যত পড়ার প্রেশার থাকুক, আমার মানে এমনও যদি হতো যে খুব প্রেশার, আমি তখন আরো বেশি গান শুনতাম। সো এটা আসলে আমাকে খুব হেল্প করতো, মানে এনজয় করে কাজটা করতে। এই গানটা আমার এত হাজার হাজার বার শোনা হয়েছে 3 বছরে, গানটাই আমার খুব আপন হয়ে গিয়েছিল। এরপরে আমার ভয়েস দেওয়া, সো ততদিনে গানটা আমার এমনি অনেক আপন। আর পুরস্কার পাওয়ার আশায় তো আসলে গানটা গাইনি, তারপর পেলে তো আনন্দ লাগে। গাওয়ার পরে যখন আসলে এরকম একটা অর্জন আমার ঝুড়িতে আসলো, আমার ঘরে আসলো, এটা আসলে কি বলবো, মানে স্বপ্নে হাতছানি দেওয়ার মতো আর কি। তো আমি খুবই সৌভাগ্যবানও, কিন্তু এটা আসলে
অনেক ভারী একটা জিনিস, কারণ এই পুরস্কারটা একটা রাষ্ট্রীয় সম্মান, এটা অনেক দায়িত্বের একটা জায়গা। তো এই সম্মানটা পাওয়া মানে হচ্ছে নিজেকে আরও দায়িত্বশীল করে গড়ে তোলার একটা চ্যালেঞ্জ থাকে। তো চেষ্টা করে যাচ্ছি এখনো। অবশ্যই, গানটা কি একটু শুনে ফেলতে পারি হ্যাঁ কিনা? প্লিজ। এ মায়া যে পাখির ছানা, আছে তাহারা জোড়ানা, যখন সে হাওয়ায় দেয় উড়াল, এই জীবন যায় না রে পাওয়া, শূন্যে থাকে সব শূন্য পড়িয়া, ভাটির দেহে যারে হারাইয়া, আমার বুকে ভাষা তুই নাইয়া, যারে জীবন যা অকুল ভাইয়া, মায়া রে মায়া রে মায়া রে, তুই আমার সদা মায়া রে মায়া রে মায়া রে, তুই ধানের সূর্য, ও হো হো ও হো হো ঐশী, শুধু তো গান নয়, দীর্ঘদিন ধরে মেডিকেলে পড়াশোনা করেছেন, আপনি একজন ডক্টর এখন, এবং প্র্যাকটিসও করেছেন কিছুদিন যতদূর জানি। এখন ডাক্তার হিসেবে প্র্যাকটিসের অভিজ্ঞতা কি ছিল? আমার আসলে প্র্যাকটিসের অভিজ্ঞতাটা খুব কম সময়, আমি পুরো স্টোরিটাই শেয়ার করি। 2022 সালে ইন্টার্নশিপ শেষ হয়েছে। তো শেষ হওয়ার পরেই আমি আমার মেডিকেলেই করোনারি কেয়ার ইউনিটে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলাম প্রায় 7 মাস। আর এর মধ্যেকার সময়টাতেই আমি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে মাস্টার্স অফ পাবলিক হেলথে যে পরীক্ষাটা হয়, আমি পরীক্ষাটা দেই এবং আমি চান্স পেয়ে যাই। তো তারপর আমি ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন এখানে এমপিএইচ করছি হসপিটাল ম্যানেজমেন্টে। তো সেটা হয়তো আমার এবছর ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। আমার অলরেডি থিসিসের কাজ চলছে। তো আমি এই দুটো পড়াশোনা মাঝখানে জাস্ট 7 মাস আমি কর্মরত ছিলাম। তো ওই সময়টা আমি আসলে খুব উপভোগ করতাম। আমি খুবই ক্লিনিক্যালি ওরিয়েন্টেড একজন মানুষ। তো এই ক্লিনিক্যালি ওরিয়েন্টেড মানুষ হসপিটাল ম্যানেজমেন্ট পড়তে আসাটা কেউ এক্সপেক্ট করে নাই, বাট আমার একটু অ্যাডমিনিস্ট্রেশনেও কাজ করার ইচ্ছে। তো সেই জায়গা থেকেই আর কি আমি চেষ্টা করছি এই জায়গাটাতে নিজেকে তৈরি করতে। কখনো কি এমন হয় যে আপনার রোগীরা আপনার কাছ থেকে গান শুনতে চায় বা আপনার সাথে সেলফি তুলতে চায়? হ্যাঁ, এরকম হয়েছে আমার। মানে আমি যখনই ডিউটি করতাম, এটা আমার ইন্টার্নশিপের সময়ও এবং পরবর্তীতে যখন করোনারি কেয়ার ইউনিটে আমি কর্মরত ছিলাম তখনও, মানে দেখা যেত যে পেশেন্ট ভর্তি আছে, সে খুব প্রশ্নবোধক দৃষ্টিতে অনেকক্ষণ তাকিয়ে থাকতো। তারপরে যখন আমি ফলো আপের জন্য যেতাম তখন জিজ্ঞেস করতে, আচ্ছা ম্যাডাম একটা প্রশ্ন করি, জি করেন, আপনি কি সিঙ্গার ঐশী? তখন বলতাম যে হ্যাঁ। তখন দেখা যেত সে বেডে থেকেই বলতো যে আপনার সঙ্গে একটা ছবি তুলি, বা হয়তো অনেকে রিকোয়েস্ট করে বসতো আমাদেরকে একটু 2 লাইন গান শোনাবেন। তখন হয়তো বুঝিয়ে বলতে হতো যে আশপাশে তো সেন্সিটিভ পেশেন্ট আছে, এখন যদি আমি গান শোনাই বিষয়টা খারাপ দেখায়। বাট এরকম অনেক সিচুয়েশনে আমাকে পড়তে হয়েছে এবং এই বিষয়গুলোকে আমি আসলে খুব এনজয় করি।
অবশ্যই, এটা তো জীবনের পাওয়া, একদম, মানুষের ভালোবাসা, অর্জন তো মানুষের এটাই। স্বীকৃতি, অবশ্যই এটাই অর্জন জীবনের। একদম, একদম। এছাড়া একজন শিল্পীর কাছে এর চেয়ে বড় কিছু চাওয়ার আর কি থাকতে সেটাই। পারে। বিভিন্ন সময় আপনার বিভিন্ন কাজ বের হয়েছে, আমরা দেখেছি ফোক গান নিয়ে আপনি প্রচুর কাজ করেছেন, মৌলিক গানও আপনার জনপ্রিয় হয়েছে দারুণ। কোনো একটি মৌলিক গান শোনাবেন কিনা আমাদের, নিজের কোনো একটি গান? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। আমার যেটা হয় যেই গানগুলো একটু বেশি শ্রোতারা ভালোবেসেছে, সবসময় সেই গানগুলোর অনুরোধ থাকে এবং সেটা গাওয়া হয়। কিন্তু আমার একটা নিজের গাওয়া গানগুলোর মধ্যে খুব পছন্দের একটা গান হচ্ছে 'বন্ধু কই'। এই গানটা একটু ২ লাইন শোনাই? প্লিজ। তোকে ছাড়া কিছু লাগে না ভালো, তুই আধার ঘরে চাঁদেরই আলো, দেখে যারে একেবারে সে তুই, কি করে দিন রাত যায়, বন্ধু কই গেলে কই, তুই বিহনে বেঁচে থাকা দায়, বন্ধু কই গেলি কই, তুই বিহনে বেঁচে থাকা দায়। মনের পাড়ায় ঘুরেছি খোঁজ, দিয়েছি উড়ো চিঠি, চাইলে দিতাম আকাশে নিয়ে, আসতো যদি ঠিকই, হাত বাড়িয়ে পাই না তোমায়, মনের ভেতর ছুঁই, বন্ধু কই গেলি কই, তুই বিহনে বেঁচে থাকা দায়, বন্ধু কই গেলি কই, তুই বিহনে বেঁচে থাকা দায়, কই গেলি কই, তুই বিহনে বেঁচে থাকা দায়, বন্ধু কই গেলি কই, তুই বিহনে বেঁচে থাকা দায়। এই গানগুলো যেমন যেমন বেশি গাওয়া হয় না, সেই গানগুলো যেমন সুন্দর, এছাড়াও আপনার আরও অনেক গান আছে যেগুলো প্রচুর ভিউ হয়েছে, আমরা দেখেছি ইউটিউবে 10 মিলিয়ন ভিউ, বা 5 মিলিয়ন ভিউ, 10 মিলিয়ন ভিউ, 20 মিলিয়ন ভিউ, 30-40 এরকম প্রচুর গান আছে আপনার, যেখানে আসলে লাখ লাখ কোটি কোটি মানুষ আসলে গানগুলো দেখেছে। আপনার গানে সানি লিওনের মতো ইন্টারন্যাশনাল স্টার মডেল হয়েছেন, অনেক বড় বড় প্রাপ্তি আছে আপনার। সব কিছু মিলে কেমন লাগে এখন এই পর্যায়ে এসে গানের মানুষের এই ভালোবাসা? মানুষের কাছে পরিচিতি পাওয়ার প্রায় 11 বছর হয়ে গেল, 12 বছর হয়ে যাবে। সো এই সময়টা আসলে কিভাবে কেটে গেছে, মানে আমি সত্যি কথা বলতে কয়েকদিন আগে চিন্তা করলাম যে আচ্ছা আসলেই চোখের নিমিষে মানে আমার মনে হলো কি যে সেদিন আমি শুরু করলাম, এই সময় চলে গেল। এবং আমি আসলে চাই আমার মনের ভাবনাটা এরকমই থাকুক, যেন সবসময় নিজেকে নতুন এবং নবীন মনে হয়, এবং এভাবেই যেন মাথাটাকে নত রেখে আমি কাজটা করে যেতে পারি। মানে আমার খুব ভালো লাগে, আমি এই ছোট মানুষ, এই ছোট মানুষের ছোট জীবনে আমি যেই পরিমাণ ভালোবাসা মানুষের পেয়েছি, একটা মানুষ তার জীবদ্দশায় কয়টা মানুষ এরকম পায়। তো আমি আসলে খুবই লাকি যে এরকম একটা এক্সট্রাঅর্ডিনারি জীবন আল্লাহ আমাকে উপহার দিয়েছেন। অবশ্যই এই জীবন অমূল্য, মহার্ঘ। অবশ্যই আমরা সবাই নিজের প্রতি ভালোবাসা বাড়াই, নিজের জীবনকে ভালোবাসি। আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি ঐশী, আমরা দর্শক, আমি জানি আপনি এখন আমাকে বলবেন দুষ্টু পোলাপাইন 2 লাইন শোনাই, এটাই আমার হয়, আমি মানে যেখানেই যাই। না অবশ্যই, আমরা গানটা তো খুবই পছন্দের গান সবার, আমরা এটা শুনবো। তার আগে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। যারা আমাকে এতদিন ভালোবেসেছেন, আমার সঙ্গে থাকবেন, আমাকে ভালোবাসবেন, আমাকে এভাবে অনুপ্রেরণা যোগাতে থাকবেন, আমি চেষ্টা করব আপনাদের মন রক্ষা করতে। কিন্তু এর পাশাপাশি বলতে চাই যে জীবনটাকে উপভোগ করেন, কারণ অতীত ভবিষ্যৎ কোনোটাই কিন্তু আপনার হাতে নেই। যেটা গেছে গেছে, যেটা আসবে সেটা কি আসবে আমরা তো জানি না।
বাট আমরা কিন্তু বলি শব্দটাই প্রেজেন্ট। আপনাকে যদি আমি একটা উপহার দিই, আমি কিন্তু বলি যে প্রেজেন্ট নিয়ে আসছি। সো প্রেজেন্টটা তো আমাদের জন্য উপহার। অবশ্যই। সো উপহারটাকে উপভোগ করা উচিত। তো বেশি বেশি উপভোগ করুন নিজের জীবনটাকে, বর্তমানটাকে। অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, রিদম অফ টাইমসে এই ছিল আজকের আয়োজন। ঐশীর একটি গান শুনতে শুনতে আজকের আয়োজন শেষ করব। সঙ্গে থাকুন টাইমস অফ বাংলাদেশের।